ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমরা পারুল টার্গেট মাধ্যমিক 2022 ম্যাথ মডেল কোশ্চেন সেট 1 কোশ্চেন নাম্বার 4 সমাধান করব। পূর্বের 3টি পার্টের ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। মাধ্যমিক 2022-এর হ্রাসপ্রাপ্ত নতুন সিলেবাস অনুযায়ী এখানে পাটিগণিত থেকে 3টি, বীজগণিত থেকে 2টি, জ্যামিতি থেকে 4টি এবং পরিমিতি থেকে 3টি প্রশ্ন আছে। প্রতিটি প্রশ্নের মান 2। এরূপ 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্নটি লক্ষ্য করো, পি ইন্টু 1+1/10 এর হোল স্কোয়ার মাইনাস পি ইন্টু 1+1/10 ইকুয়ালস 880 হলে পি এর মান কত? পি ইন্টু 1+1/10 এর হোল স্কোয়ার মাইনাস পি ইন্টু 1+1/10 ইকুয়ালস 880 বা বামপক্ষে দুটি পদ আছে, উভয় পদে পি আছে এবং 1+1/10 আছে, তাই পি ইন্টু 1+1/10 কমন নেব। কমন নিয়ে পাই প্রথম পদে আছে 1+1/10, কারণ এখানে 1+1/10 এর হোল স্কোয়ার ছিল। 1+1/10 কমন নিলে পাচ্ছি 1+1/10 এবং দ্বিতীয় পদ থেকে পি ইন্টু 1+1/10 কমন নিয়ে পাচ্ছি -1 ইকুয়ালস 880 বা পি ইন্টু, এটিকে মিশ্র ভগ্নাংশের আকারে পরিণত করলে আমরা পাচ্ছি 1/110। অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলে 10 গুণ 1 10 যোগ 1 11, 11 10, তাহলে 11/10 ইন্টু বন্ধনীর ভেতর থেকে পাচ্ছি 1/10 ইকুয়ালস 880 বা পি ইকুয়ালস 880 ইন্টু 10 ইন্টু 10 ইকুয়ালস 100 বাই 11 ইন্টু 1 11 বা পি ইকুয়ালস 880-কে 11 দিয়ে ভাগ করে পাই 11 গুণ 8 88, 11 0 0 অর্থাৎ 80, 80 গুণ 100। অতএব পি সমান 8, 100-র 2টা শূন্য, 80-র একটা শূন্য অর্থাৎ 3টা শূন্য দেব, 8000। অতএব পি এর মান 8000। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো, 3 জন ব্যক্তির মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট লাভের পরিমাণ কত? মনে করি ব্যবসায় মোট লাভ x টাকা। 3 জন ব্যক্তির লাভের অনুপাত সমান 3 জন ব্যক্তির মূলধনের অনুপাত, কারণ আমরা জানি অংশীদারি কারবারের ক্ষেত্রে বিশেষ কোনো শর্ত উল্লেখ না থাকলে মূলধনের অনুপাতেই লভ্যাংশ বণ্টিত হয়। ইকুয়ালস 3:8:5। স্পষ্টতই প্রথম ব্যক্তির লভ্যাংশ তৃতীয় ব্যক্তির লভ্যাংশ থেকে কম হবে। অতএব প্রথম ব্যক্তির লাভ 3/3 + 8 + 5 ইন্টু x টাকা, অর্থাৎ আনুপাতিক যোগফল 3 + 8 + 5। অতএব প্রথম ব্যক্তির লাভের আনুপাতিক ভাগহার 3/3 + 8 + 5। মোট x টাকা লাভ হলে প্রথম ব্যক্তির লাভ 3/3 + 8 + 5 ইন্টু x টাকা ইকুয়ালস 3x/3 যোগ 8 11 যোগ 5 16 16 টাকা। প্রশ্নে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম দেওয়া আছে।
তাই আমরা প্রথম এবং তৃতীয় ব্যক্তির লাভ নির্ণয় করে নেব। অতএব তৃতীয় ব্যক্তির লাভ ইকুয়ালস, একইভাবে তৃতীয় ব্যক্তির আনুপাতিক ভাগহার হবে 5/16, সুতরাং লাভ হবে 5x/16 টাকা। শর্তানুসারে 5x/16 মাইনাস 3x/16 ইকুয়ালস 60, অর্থাৎ প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তাই আমরা তৃতীয় ব্যক্তির লাভ থেকে প্রথম ব্যক্তির লাভ বিয়োগ করলাম সমান 60। ভগ্নাংশ আকার দুটির হরে আছে 16, তাদের লসাগু 16, সুতরাং লবে হবে 5x মাইনাস 3x, 5x মাইনাস 3x/16 ইকুয়ালস 60, বা 2x/16 ইকুয়ালস 60, বা x/8 ইকুয়ালস 60, বা x ইকুয়ালস 60 × 8, 8 × 6 48, তাহলে 480। অতএব ব্যবসায় মোট লাভ 480 টাকা। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। একই মূলধনের 4.5% হার সরল সুদে 2 বছর 4 মাসের সুদের চেয়ে 5% হার সরল সুদে 1 বছর 9 মাসের সুদ 63 টাকা কম হলে মূলধন নির্ণয় করো। মনে করি মূলধন P টাকা। শর্তানুসারে প্রশ্নে বলা হয়েছে একই মূলধনের 4.5% হার সরল সুদে 2 বছর 4 মাসের সুদের চেয়ে 5% হার সরল সুদে 1 বছর 9 মাসের সুদ 63 টাকা কম, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে সুদের পরিমাণ কম, প্রথম ক্ষেত্রে সুদের পরিমাণ বেশি। প্রথম ক্ষেত্রে সুদ P × T, আমরা জানি PTR/100 এই সূত্রে টি বছর এককে প্রকাশ করতে হয়, কারণ বার্ষিক সুদের হার প্রদত্ত হয়। তাই সময়কে আমরা বছর এককে প্রকাশ করে নেব। প্রথম ক্ষেত্রে সময় 2 বছর 4 মাস সমান 2 পূর্ণ 4/12 বছর, অর্থাৎ 2 বছর যোগ 4/12 বছর। 4/12 এই প্রকৃত ভগ্নাংশকে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করে নেব। লবহরকে 4 দিয়ে ভাগ করার মাধ্যমে পাই 1/3, তাহলে 2 পূর্ণ 1/3 বছর। 2 পূর্ণ 1/3 এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। 3 × 2 6 যোগ 1 7, 7/3 বছর, অর্থাৎ পি এর জায়গায় আমরা 7/3 লিখব। PTR অ্যানুয়ালি রেট অফ ইন্টারেস্ট, এক্ষেত্রে 4.5/100, অর্থাৎ প্রথম ক্ষেত্রে ইন্টারেস্ট, মাইনাস দ্বিতীয় ক্ষেত্রে ইন্টারেস্ট, উভয় ক্ষেত্রে মূলধন একই অর্থাৎ P, ইন্টু দ্বিতীয় ক্ষেত্রে টাইম 1 বছর 9 মাস। একইভাবে 1 বছর 9 মাস সময়কেও আমরা বছর এককে প্রকাশ করে নেব। 1 বছর 9 মাস ইকুয়ালস 1 বছরের জন্য 1 লিখলাম, 9 মাসের জন্য 9/12 বছর, অর্থাৎ 1 পূর্ণ 9/12 বছর। 1 পূর্ণ 9/12 এই ভগ্নাংশটিকে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করে নেব। লব হরকে 3 দিয়ে ভাগ করে পাই 3/4, 1 পূর্ণ 3/4 বছর। 1 পূর্ণ 3/4 এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। 4 × 1 4 যোগ 3 7, 7/4 বছর। তাহলে এক্ষেত্রে টাইম 7/4 ইন্টু অ্যানুয়ালি রেট অফ ইন্টারেস্ট 5/100 ইকুয়ালস 63, অর্থাৎ প্রথম ক্ষেত্রের সুদ দ্বিতীয় ক্ষেত্রের সুদের থেকে 63 টাকা বেশি। সমাধান করে পি এর মান নির্ণয় করতে হবে। বা আমরা লক্ষ্য করি
বাম পক্ষের উভয় পদে p আছে, 7 আছে এবং হরে 100 আছে, তাই 7p/100 কমন নিতে পারি। 7p/100 কমন নিয়ে পাচ্ছি, প্রথম পদে আছে 4.5/3 ইকুয়ালস 1.5 মাইনাস দ্বিতীয় পদে 5/4 ইকুয়ালস 1.25 ইকুয়ালস 63, বা 7p/100 ইন্টু 1.5 মাইনাস 1.25 ইকুয়ালস 0.25 অর্থাৎ 25/100 ইকুয়ালস 63, বা 25 গুণ 4 100। তাহলে p ইকুয়ালস 63 ইন্টু 100 ইন্টু 4/7, 7 গুণ 9 63, বা p ইকুয়ালস 9 গুণ 4 36 গুণ 100 3600। অতএব মূলধন 3600 টাকা। সমাধান বিভিন্নভাবে করা যেতে পারে। 3টি পাটিগাণিতিক সমস্যার সমাধান করলাম, এরপর বীজগাণিতিক সমস্যাগুলি লক্ষ্য করো। বীজগাণিতিক প্রথম সমস্যা, x ইকুয়ালস -1 প্লাস মাইনাস √2 হোল ডিভাইডেড বাই 3 হলে দ্বিঘাত সমীকরণটি লেখো। x ইকুয়ালস -1 প্লাস মাইনাস √2/3 হলে দ্বিঘাত সমীকরণটি, তাহলে x এর মান প্রদত্ত, অতএব দ্বিঘাত সমীকরণটির চল x হবে x স্কয়ার মাইনাস x এর যে দুটি মান তাদের যোগফল, অর্থাৎ সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। একটি বীজ -1 প্লাস √2/3 প্লাস অপর বীজ -1 মাইনাস √2/3 হোল ইন্টু x প্লাস বীজদ্বয়ের গুণফল। একটি বীজ -1 প্লাস √2 হোল ডিভাইডেড বাই 3 ইন্টু অপর বীজ -1 মাইনাস √2 হোল ডিভাইডেড বাই 3 ইকুয়ালস 0। x স্কয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল হোল ইন্টু x প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়ালস 0, বা x স্কয়ার মাইনাস এই দুই ভগ্নাংশ আকারের উভয়ের হরে আছে 3, তাহলে তাদের লসাগু 3 হবে। লবে হবে তাদের লবের যোগ, অর্থাৎ -1 প্লাস √2 -1 মাইনাস √2 ইন্টু x, আমরা প্রয়োজনে এখানে বন্ধনী দিতেই পারি, প্লাস এই দুই ভগ্নাংশ আকারের গুণফলের হরে হবে 3 × 3 9, আর লবে -1 প্লাস √2 হোল ইন্টু -1 মাইনাস √2, অর্থাৎ a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি সূত্রের প্রয়োগ করলে আমরা পাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার -1 এর হোল স্কোয়ার মাইনাস √2 এর হোল স্কোয়ার। এখানে -1 a √2 হলো b, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস 0, বা x স্কোয়ার মাইনাস প্লাস √2 মাইনাস √2 কেটে দিলাম, তাহলে -1 মাইনাস 2/3 ইন্টু x প্লাস -1 এর স্কোয়ার 1 মাইনাস √2 এর স্কোয়ার 2/9 ইকুয়ালস 0, বা x স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 2 ইন্টু x 2x/3 প্লাস 1 মাইনাস 2 ইকুয়ালস -1, তাহলে প্লাস অফ -1/9 ইকুয়ালস -1/9 ইকুয়ালস 0। তৃতীয় পদে হরে আছে 9, তাই উভয় পক্ষকে 9 দিয়ে গুণ করে ফেলি, বা
9x স্কয়ার প্লাস, এখানে 9 দিয়ে গুণ করে পাচ্ছি 3 গুণ 3 9, 3 গুণ 2 6, অর্থাৎ 6x, বা 9 গুণ 2 18, 18কে 3 দিয়ে ভাগ করে পাই 6, 6x মাইনাস 1/9 কে 9 দিয়ে গুণ করলে 1 ইকুয়ালস 0। অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণ 9x স্কয়ার প্লাস 6x মাইনাস 1 ইকুয়ালস 0। এই বইতে উত্তর আছে 9x স্কয়ার প্লাস 6x প্লাস 1 ইকুয়ালস 0। প্লাস 1 হবে না, মাইনাস 1 হবে। আমরা অন্যভাবে করে দেখতে পারি। নির্ণেয় সমীকরণটি 9x স্কয়ার প্লাস 6x প্লাস 1 ইকুয়ালস 0 হলে সেক্ষেত্রে বীজদ্বয় হবে x ইকুয়ালস, আমরা সরাসরি শ্রীধর আচার্যের সূত্রে প্রয়োগ করে ফেলি, মাইনাস বি অর্থাৎ এক্ষেত্রে 6 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার অর্থাৎ 6 স্কোয়ার 36 মাইনাস 4ac, এ এখানে 9, সি এখানে 1, হোল ডিভাইডেড বাই 2a অর্থাৎ 2 × 9 ইকুয়ালস মাইনাস 6 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 36 মাইনাস 36, অর্থাৎ এখানে আমরা 0 লিখব, হোল ডিভাইডেড বাই 18 ইকুয়ালস মাইনাস 6/18, প্লাস মাইনাস 0 আছে, অর্থাৎ একটি বীজ হবে মাইনাস 6 প্লাস 0/18, অপর বীজ হবে মাইনাস 6 মাইনাস 0/18, অর্থাৎ মাইনাস 1/3 মাইনাস 1/3, দুটি বীজ সমান হয়ে যাবে। আসলে এখানে নিরূপক 0 হয়ে যাচ্ছে। সুতরাং বইতে যে উত্তরটি দেওয়া আছে সেটি ঠিক নয়। উত্তর হবে 9x স্কয়ার প্লাস 6x মাইনাস 1 ইকুয়ালস 0। পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো। x অ্যাসভারেজেজ y, y অ্যাসভারেজেজ z, z অ্যাসভারেজেজ x হলে দেখাও যে ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। এখানে তিনটি ভেদ সম্পর্ক প্রদত্ত। প্রথম ভেদ সম্পর্ক থেকে আমরা পাচ্ছি x/y সমান ধ্রুবক, এক্ষেত্রে ধ্রুবক k1 ধরে নিলাম। x ও y সরল ভেদে আছে, সুতরাং তাদের ভাগফল ধ্রুবক। এক্ষেত্রে ধরি ধ্রুবক k1, k1 অশূন্য ভেদ ধ্রুবক। আমরা কেবল ভেদ ধ্রুবক লিখতে পারি কারণ ভেদ ধ্রুবক মাত্রেই অশূন্য। ধরি এটি 1 নম্বর সমীকরণ। একইভাবে দ্বিতীয় ভেদ সম্পর্ক y অ্যাসভারেজেজ z, সেখান থেকে আমরা পাবো y/z ইকুয়ালস ধ্রুবক, এক্ষেত্রে ভেদ ধ্রুবক k2 ধরে নিলাম। k2 অশূন্য ভেদ ধ্রুবক। ধরি এটি 2 নম্বর সমীকরণ। এবং তৃতীয় ভেদ সম্পর্ক z অ্যাসভারেজেজ x বা z/x ইকুয়ালস ধ্রুবক, এক্ষেত্রে ভেদ ধ্রুবক k3 ধরে নিলাম। k3 অশূন্য ভেদ ধ্রুবক। ধরি এটি 3 নম্বর সমীকরণ। প্রশ্নে বলা হয়েছে ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। আমরা লক্ষ্য করি প্রথম ভেদ ধ্রুবক k1 ইকুয়ালস x/y, দ্বিতীয় ভেদ ধ্রুবক k2 ইকুয়ালস y/z, তৃতীয় ভেদ ধ্রুবক k3 ইকুয়ালস z/x। এখন k1 ইন্টু k2 ইন্টু k3 অর্থাৎ ভেদ ধ্রুবক তিনটির গুণফল ইকুয়ালস x/y ইন্টু y/z ইন্টু z/x। লব হরকে x দিয়ে ভাগ করলাম, লব হরকে y দিয়ে ভাগ করলাম, লব হরকে z দিয়ে ভাগ করলাম, ইকুয়ালস 1। অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1 প্রমাণিত। এরপর আমরা জ্যামিতি থেকে প্রদত্ত 4টি সমস্যার সমাধান করব। প্রথম সমস্যাটি লক্ষ্য করো।
ABCD ট্রাপিজিয়ামের BC সমান্তরাল AD। আমরা জানি ট্রাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়, এখানে BC সমান্তরাল AD এবং AD সমান 4 সেমি। AC ও BD কর্ণদ্বয় এমনভাবে ও বিন্দুতে ছেদ করে যে AO বাই OC সমান DO বাই OB সমান 1/2 হয়। তবে BC এর দৈর্ঘ্য কত? ABCD ট্রাপিজিয়ামের BC সমান্তরাল AD এবং AD সমান 4 সেমি। AC ও BD কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করে। অতএব ত্রিভুজ AOD ও ত্রিভুজ COB এর কোণ AOD সমান কোণ COB, কারণ এরা বিপ্রতীপ কোণ। কোণ OAD সমান কোণ OCB, যেহেতু BC সমান্তরাল AD AC ভেদক, অর্থাৎ এই দুটি কোণ একান্তর কোণ। আমরা সরাসরি একান্তর কোণ লিখতে পারি এবং কোণ ODA ইকুয়ালস কোণ OBC, যেহেতু BC সমান্তরাল AD BD ভেদক, আমরা এক্ষেত্রেও একান্তর কোণ লিখতে পারি। তাহলে ত্রিভুজদ্বয়ের কোণ 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 সমান, যেহেতু অনুরূপ কোণগুলি সমান, সুতরাং ত্রিভুজদ্বয় সদৃশ। অতএব ত্রিভুজ AOD সদৃশ ত্রিভুজ COB। আমরা জানি দুটি ত্রিভুজ সদৃশ হলে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয়। অতএব AO বাই OC সমান OD বাই OB সমান AD বাই BC। প্রশ্নে দেওয়া আছে AO বাই OC সমান DO বাই OB সমান 1/2 বা AD বাই BC সমান 1/2, যেহেতু AO বাই OC সমান DO বাই BO সমান 1/2 প্রদত্ত, বা BC ইন্টু 1 অর্থাৎ BC ইকুয়ালস 2 ইন্টু AD, 2AD ইকুয়ালস 2 ইন্টু AD এর মান 4 সেমি প্রদত্ত, 4 সেমি, যেহেতু AD ইকুয়ালস 4 সেমি, প্রদত্ত নাও লিখতে পারি, ইকুয়ালস 8 সেমি। অতএব BC এর দৈর্ঘ্য 8 সেমি। সপ্তম সমস্যাটি লক্ষ্য করো। ABC ত্রিভুজের পরিকেন্দ্র ও AB সমান AC, অর্থাৎ ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহু দুটি AB AC এবং কোণ BOC সমান 140 ডিগ্রি হলে কোণ ABC এর পরিমাণ কত? অর্থাৎ ABC ত্রিভুজের B কোণের মান নির্ণয় করতে হবে। ABC ত্রিভুজের পরিকেন্দ্র ও AB সমান AC, কোণ BOC অর্থাৎ এই কোণের মান 140 ডিগ্রি। কোণ ABC অর্থাৎ ABC ত্রিভুজের B কোণের মান নির্ণয় করতে হবে। ABC ত্রিভুজের পরিকেন্দ্র ও কোণ BOC ইকুয়ালস 140 ডিগ্রি। অতএব কোণ BAC ইকুয়ালস, আমরা জানি একই বৃত্তচাপের উপর অবস্থ কেন্দ্রস্থ কোণের মান বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ বৃত্তস্থ কোণের মান হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
হাফ অফ 140 ডিগ্রি ইকুয়ালস 70 ডিগ্রি। এ বি সি ত্রিভুজের এ কোণের মান নির্ণয় করেছি। যেহেতু এ বি সমান এসি, অতএব কোণ এ বি সি অর্থাৎ এ বি সি ত্রিভুজের বি কোণ সমান কোণ এ সি বি অর্থাৎ সি কোণ সমান হাফ অফ 180 ডিগ্রি মাইনাস কোণ এ ইকুয়ালস হাফ অফ 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি ইকুয়ালস হাফ অফ 110 ডিগ্রি ইকুয়ালস 55 ডিগ্রি। অতএব কোণ এবিসি এর মান 55 ডিগ্রি। তাহলে আমরা কিভাবে নির্ণয় করলাম? যেহেতু বি কোণের মান নির্ণয় করতে হবে, এবিসি ত্রিভুজের এবি এবং এসি সমান প্রদত্ত, অর্থাৎ বি কোণ সি কোণের মান সমান পরোক্ষভাবে দেওয়া আছে, ও পরিবৃত্তের কেন্দ্র, সুতরাং বিসি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণের মান 140 ডিগ্রি। তাই বৃত্তস্থ কোণ আসলে এবিসি ত্রিভুজের এ কোণের মান 140 ডিগ্রির অর্ধেক অর্থাৎ 70 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। একটি কোণ 70 ডিগ্রি হলে বাকি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি 110 ডিগ্রি। যেহেতু এবি এবং এসি দুটি বাহুর দৈর্ঘ্য সমান, সুতরাং তাদের বিপরীত কোণদ্বয়ের পরিমাণ সমান হবে, অর্থাৎ সি কোণ বি কোণের মান সমান হবে, অর্থাৎ বি কোণের মান হবে 110 ডিগ্রি এর অর্ধেক সমান 55 ডিগ্রি। অষ্টম সমস্যাটি লক্ষ্য করো। এ বি সি ডি চতুর্ভুজের বিডি একটি কর্ণ। কোণ এ বি ডি সমান 50 ডিগ্রি। কোণ এ ডি বি সমান 30 ডিগ্রি ও কোণ বি সি ডি সমান 80 ডিগ্রি হলে প্রমাণ করো যে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা জানি এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ হবে যদি তার বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি হয়, অর্থাৎ এ কোণ সি কোণের সমষ্টি 180 ডিগ্রি, বি কোণ ডি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এ বি সি ডি এই চতুর্ভুজের সি কোণের মান 80 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এ কোণের মান কিভাবে নির্ণয় করা যেতে পারে? যেহেতু এ বি ডি ত্রিভুজের কোণ বি ইকুয়ালস 50 ডিগ্রি, কোণ ডি ইকুয়ালস 30 ডিগ্রি, অতএব কোণ এ ইকুয়ালস 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। কারণ আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণ এর মান হবে প্রথম এই দুটি কোণের সমষ্টির সমান 180 থেকে বিয়োগ, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি সমান 100 ডিগ্রি। অতএব কোণ এ প্লাস কোণ সি সমান 100 ডিগ্রি যোগ 80 ডিগ্রি সমান 180 ডিগ্রি। অতএব কোণ বি প্লাস কোণ ডি সমান 360 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি সমান 180 ডিগ্রি। অতএব এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ প্রমাণিত। তাহলে প্রথমে আমরা এ বি ডি ত্রিভুজের বি কোণ এবং ডি কোণের সাহায্যে এ কোণের মান নির্ণয় করলাম 100 ডিগ্রি। যেহেতু এ বি সি ডি চতুর্ভুজের এ কোণের মান 100 ডিগ্রি, সি কোণের মান 80 ডিগ্রি, সুতরাং ওই দুই কোণের যোগফল 180 ডিগ্রি। সুতরাং বাকি কোণদ্বয়ের যোগফলও হবে 180 ডিগ্রি। তাহলে এ বি সি ডি এই চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক। সুতরাং এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। জ্যামিতির শেষের সমস্যাটি লক্ষ্য করো। ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি 90 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেব, যার
বি কোণ সমকোণ, এ বি সি সমকোণী ত্রিভুজ। এরপরে বলা হয়েছে বিডি লম্ব এসি, অর্থাৎ সমকোণী ত্রিভুজ এবিসি এর সমকৌণিক বিন্দু বি থেকে অতিভুজ এসি এর ওপর লম্ব অঙ্কন করতে হবে, যা অতিভুজ এসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। বিডি লম্ব এসি, বিডি সমান 8 সেমি এবং এডি সমান 5 সেমি, তবে সিডি এর দৈর্ঘ্য কত হবে? আমরা ত্রিভুজের সদৃশতার ধর্ম থেকেই সমস্যাটির সমাধান করব। আমরা জানি কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে উৎপন্ন ত্রিভুজ দুটি পরস্পর সদৃশ হয়। যেহেতু এবিসি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু বি থেকে অঙ্কিত লম্ব অতিভুজ এসিকে ডি বিন্দুতে ছেদ করেছে, অতএব ত্রিভুজ সি ডি বি সদৃশ ত্রিভুজ বি ডি এ, অর্থাৎ বিডি এর এই দিকে অবস্থিত ত্রিভুজটি তার বিপরীত দিকে অবস্থিত ত্রিভুজ এই ত্রিভুজটি পরস্পর সদৃশ। আমরা জানি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়, অতএব সিডি বাই বিডি সমান, আমাদের ভাবতে হবে এখন আমরা কোন দুটি বাহুর অনুপাত করলাম। এক্ষেত্রে সিডি এর মান নির্ণয় করতে হবে, তাই প্রথমে সিডি করলাম। বিডি এর মান প্রদত্ত, তাই বিডি করলাম। সিডি বাই বিডি, আসলে সিডিবি এই ত্রিভুজের সি কোণের সাপেক্ষে ভূমি বাই লম্ব করলাম। কি করে ভূমি বাই লম্ব হলো? আমরা জানি সমকোণের বিপরীত বাহু অতিভুজ, যে কোণটি সাপেক্ষে আমরা দুটি বাহুর অনুপাত করছি তার বিপরীত বাহু লম্ব, তাহলে এক্ষেত্রে বিডি লম্ব, অর্থাৎ আমরা ভূমি বাই লম্ব করেছি। সি কোণ সাপেক্ষে ভূমি বাই লম্ব করছি, এটা আমাদের মনে রাখতে হবে, লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে বি ডি এ এই ত্রিভুজের সি কোণ আসলে এই বি কোণ, অর্থাৎ সি ডি বি ত্রিভুজের সি কোণের মান বি ডি এ ত্রিভুজের বি কোণের মানের সমান। তাহলে এই বি কোণ সাপেক্ষে ভূমি বাই লম্ব, এই কোণের বিপরীত বাহু এডি, এডি আসলে এখানে লম্ব, যেহেতু ডি কোণ সমকোণ সুতরাং এবি অতিভুজ, তাহলে ভূমি আসলে বিডি, সুতরাং এক্ষেত্রে আমরা বিডি বাই এডি করব, অর্থাৎ উভয় ত্রিভুজের ভূমি বাই লম্ব করেছি সি কোণের সাপেক্ষে, বা সিডি সমান বিডি বাই এডি ইন্টু বিডি, অর্থাৎ উভয় বাহুকে বিডি দিয়ে গুণ করলাম, সমান। প্রশ্নে প্রদত্ত বিডি এর দৈর্ঘ্য 8 সেমি, তাহলে 8 ইন্টু 8 বাই এডি এর দৈর্ঘ্য 5 সেমি বাই 5, একক তাহলে এখানে সেমি। ভালোভাবে লক্ষ্য করো, এই ক্ষেত্রে আমরা উভয় পক্ষে দুটি বাহুর অনুপাত করেছি, আসলে একটি সংখ্যা, কিন্তু এখানে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করেছি, পরিমাণ, সাংখ্যমান এবং একক দুটোই লিখলাম, সমান 64 বাই 5 সেমি। এই অপ্রকৃত ভগ্নাংশটিকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি অথবা দশমিক ভগ্নাংশেও পরিণত করতে পারি। মিশ্র ভগ্নাংশে পরিণত করে পাই 12 5 60, সুতরাং 12 পূর্ণ 64 বিয়োগ 4 4/5 সেমি। অতএব সিডি এর দৈর্ঘ্য 12 পূর্ণ 4/5 সেমি। এবার আমরা পরিমিতি থেকে প্রদত্ত সমস্যাগুলির সমাধান করব। পরিমিতি থেকে প্রথম সমস্যাটি লক্ষ্য করো, একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে ভূমির ব্যাস কত? মনে করি
তাঁবুটির ভূমির ব্যাস 2r মিটার। আমরা ব্যাসার্ধ রেডিয়াস r মিটার ধরি, তাই সরাসরি ব্যাস 2r মিটার লিখতে পারি। শর্তানুসারে প্রশ্নে বলা হয়েছে একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে, অর্থাৎ তাঁবুটির পার্শ্বতলের ক্ষেত্রফল 77 বর্গমিটার। আমরা জানি পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল, পায়ের স্থূলমান 22/7, তাহলে 22/7 গুণ ব্যাসার্ধের ক্ষেত্রে আর গুণ এল বা তির্যক উচ্চতা 7 ইকুয়ালস 77। বামপক্ষে লব ও হর থেকে 7 বাদ দিলাম, বা আর ইকুয়ালস 77/22 ইকুয়ালস 7/2। লব হরকে 11 দিয়ে ভাগ করলাম, অতএব 2r ইকুয়ালস 7। উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করতে পারি অথবা বজ্রগুণ করতে পারি, 2r ইকুয়াল 7। অতএব ভূমির ব্যাস 7 মিটার। পরের সমস্যাটি লক্ষ্য করো। অর্ধগোলকের গম্বুজের ভূমিতলের ব্যাস 42 ডেসিমি। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 1.50 টাকা হিসাবে কত খরচ পড়বে? একটি অর্ধগোলকের গম্বুজের উপরিতল রং করতে হলে আসলে তার বক্রতল রং করতে হবে। আমরা জানি অর্ধগোলকের গম্বুজের ব্যাসার্ধ r একক হলে তার বক্রতলের ক্ষেত্রফল হয় 2πr² বর্গ একক। এখানে প্রতি বর্গমিটারে খরচ 1.5 টাকা বলা হয়েছে, তাই প্রথমে আমরা ক্ষেত্রফল বর্গমিটার এককে নির্ণয় করে নেব, অর্থাৎ ব্যাসার্ধকে মিটার এককে প্রকাশ করে নেব। এখানে ব্যাস 42 ডেসিমিটার দেওয়া আছে, সেখান থেকে আমরা ব্যাসার্ধ নির্ণয় করব এবং মিটার এককে প্রকাশ করে নেব। অর্ধগোলকের গম্বুজের ভূমিতলের ব্যাস 42 ডেসিমিটার, অতএব ব্যাসার্ধ 42/2 ডেসিমিটার সমান 21 ডেসিমিটার। তাহলে ডেসিমিটারকে মিটার এককে প্রকাশ করতে হলে আমরা জানি মিটার ডেসিমিটার, অর্থাৎ 1 মিটার সমান 10 ডেসিমিটার। তাহলে 10 ডেসিমিটার সমান 1 মিটার, অর্থাৎ 21 ডেসিমিটারকে 10 দিয়ে ভাগ করতে হবে, 2.1 মিটার। এরপর অর্ধগোলকের গম্বুজের বক্রতলে ক্ষেত্রফল নির্ণয় করে নেব। ক্ষেত্রফল নির্ণয়ের পর প্রতি বর্গমিটারে যেহেতু 1.5 টাকা খরচ হয়, সুতরাং সেই ক্ষেত্রফলের সাংখ্যমানকে আমরা 1.50 দিয়ে গুণ করে দেব, অথবা সরাসরি লিখতে পারি। অতএব প্রতি বর্গ মিটারে 1.50 টাকা খরচ হলে মোট খরচ সমান 2 ইন্টু পায়ের স্থূলমান 22/7 ইন্টু r স্কোয়ার, অর্থাৎ 2.1 এর হোল স্কোয়ার ইন্টু, তাহলে 2πr² ক্ষেত্রফল নির্ণয় করেছি, ইন্টু 1.50 টাকা সমান 2 ইন্টু 22/7 ইন্টু 21/10 ইন্টু 21/10, অর্থাৎ এই দশমিক ভগ্নাংশকে আমরা সামান্য ভগ্নাংশের আকারে পরিণত করলাম। 2.1 ইকুয়ালস 21/10, তার স্কোয়ার আছে তাই দুবার লিখলাম, ইন্টু একইভাবে 1.50কে আমরা 150/100 লিখব। এরপর 2 ধরে এটি 50, অর্থাৎ লব হরকে 2 দিয়ে ভাগ করলাম, 50 গুণ 3 150, 7 গুণ 3 21 ইকুয়ালস 22 গুণ 21 গুণ 9, 22 গুণ 1 22 2, 22 গুণ 2 44, 2
46 গুণ 3 গুণ 3 9 আমরা জানি, সহজে 100 দিয়ে ভাগ করতে পারবো। একক ক্ষেত্রে টাকা সমান 9 গুণ 2 18 8 9 6 54 54 আর 1 55 5 9 গুণ 4 36 আর 5 41 বাই 100 টাকা সমান, তাহলে দশমিক বিন্দু বাম দিকে 2 ঘর পিছিয়ে আসবে, অর্থাৎ 41.58 টাকা। এই বইতে উত্তর আছে 4158 টাকা, এটি ভুল। উত্তর 4158 টাকা হবে না। 4158 টাকা উত্তর হবে যদি প্রতি বর্গমিটারের খরচ 1.50 টাকা না হয়ে 150 টাকা হয়, কারণ সেক্ষেত্রে ক্ষেত্রফলকে আমরা 1.50 দিয়ে গুণ না করে 150 দিয়ে গুণ করব। অথবা ব্যাস এক্ষেত্রে 42 ডেসিমিটার আছে, ব্যাস যদি 42 মিটার থাকতো, অর্থাৎ ব্যাস 42 ডেসিমিটারের পরিবর্তে 42 মিটার, অথবা প্রতি বর্গমিটারের খরচ 1.5 টাকার পরিবর্তে 150 টাকা হলে উত্তর 4158 টাকা হতো। কিন্তু প্রশ্নানুযায়ী সঠিক উত্তর 41.58 টাকা। এই পর্বের শেষ সমস্যাটি লক্ষ্য করো। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s এবং আয়তন v হলে s³/v² এর মান কত? আমরা জানি গোলকের ক্ষেত্রে একটি মাত্র চলো, গোলকটির ব্যাসার্ধ রেডিয়াস r একক ধরে নেওয়া হয়। মনে করি নিরেট গোলকের ব্যাসার্ধ আর, আমরা এক্ষেত্রে একক নাও লিখতে পারি, কারণ বক্রতলের ক্ষেত্রফল s বর্গ একক, আয়তন v ঘন একক উল্লেখ নেই, ব্যাসার্ধ r ধরি ক্যাপিটাল R, কারণ এগুলো ক্যাপিটাল লেটারে আছে। শর্তানুসারে s ইকুয়ালস, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল 4πr² এবং v ইকুয়ালস আয়তন 4/3πr³। এখন আমাদের নির্ণয় করতে হবে s³/v² এর মান। s³/v² ইকুয়ালস s এর মান 4πr², তাহলে তার হোল কিউব বাই v এর মান 4/3πr³ তার হোল স্কোয়ার ইকুয়ালস, তাহলে লবে 4³ 64 π³ ইন্টু r² এর কিউব অর্থাৎ r⁶ ডিভাইডেড বাই, হরে হবে 4/3 এর স্কোয়ার, 4² 16/3² 9। আমরা জানি ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে হরের এই ভগ্নাংশটির অনন্যক দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ 16/9, সুতরাং এখানে আমরা 9 লিখতে পারি, ইন্টু π² ইন্টু r³ r⁶। লব হরকে r⁶ দিয়ে ভাগ করলাম, লব হরকে π² দিয়ে ভাগ করলাম, অর্থাৎ লবে হলো পাই। 64/16 ইকুয়ালস 4, কারণ 16×4 = 64, পেলাম 9 ইন্টু 4 ইন্টু পাই, অর্থাৎ 36 36 পাই। অতএব s³/v² এর মান 36 পাই। আমরা লক্ষ্য করলাম 4-এর দাগ এবং 11-র দাগের ক্ষেত্রে উত্তর ভুল আছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও।